এবার হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 জন ইসরায়েলি সেনা হতাহত। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। এবার গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত বেড়ে 800 জনে। এদিকে পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 12 জন সেনা নিহত। আরো জানিয়ে দিব। এবার ইউক্রেনকে ভূমি মাইন দিতে সম্মত বাইডেন। এদিকে কোণঠাসা ইউক্রেন, যে কোনো মুহূর্তে রাশিয়ার বড় হামলা। এবার রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 1160 জন ইসরায়েলি সেনা হতাহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে গত 1 অক্টোবর থেকে শুরু হওয়া সংঘর্ষে 1160 জন ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, চলমান লড়াইয়ে ইসরায়েলি সেনাবাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুমের তথ্য অনুযায়ী গত 1 অক্টোবর থেকে এ পর্যন্ত তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 110 জন ইসরায়েলি সেনা নিহত এবং 1050 জন আহত হয়েছে। একই সময় দখলদার বাহিনীর 48টি মেরকাবা ট্যাঙ্ক, 9টি সামরিক বুলডোজার, 2টি হামার গাড়ি, 2টি সাজোয়া যান এবং 2টি সৈন্যবাহী যান ধ্বংস করেছে হিজবুল্লাহ। এছাড়াও 6টি হারমেস 450 ড্রোন ও 2টি হারমেস 900 ড্রোন এবং 1টি স্কট কপ্টার গ্লাইডার ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 3544 জন লেবানিজ নিহত এবং 15036 জন আহত হয়েছেন। দক্ষিণ লেবানন অঞ্চলে ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক জনগণ এই হামলার প্রধান শিকার, যেখানে বসতবাড়ি, হাসপাতাল এবং মৌলিক পরিষেবাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাতের ফলে লেবাননের জনজীবন বিপর্যস্ত হয়েছে, বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং মানবিক সহায়তার জন্য জরুরি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন দেখা দিয়েছে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ভয়াবহ হামলার আহ্বান ইরানিদের। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করেছে ইরান। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি তেহরানে দেশটির অত্যাধুনিক সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড জানিয়েছে, এসব সমরাস্ত্রের মধ্যে এমন সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে যেগুলো সরাসরি ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নাগরিকদের ইচ্ছা ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করা হোক, যা 1 ও 2 এর চেয়েও আরো অনেক বেশি শক্তিশালী। এই অপারেশন সম্পর্কে নেতানিয়াহুর প্রশাসন কল্পনাও করতে পারবে না। সমরাস্ত্র প্রদর্শনী দেখতে আসা এক ইরানি বলেন, আমরা চাই অপারেশন ট্রু প্রমিস 3 প্রথম দুটি হামলার চেয়েও আরো ভয়াবহ হোক। হামলা এমনি ভাবে করতে হবে যাতে শত্রুপক্ষ বুঝতে পারে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়। অপর এক ইরানি নাগরিক বলেন, আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও উন্নত হয়েছে, যা দেখে শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়টি কল্পনাও করবে না। এবার গাজা যুদ্ধে ইসরায়েলি সেনা নিহত বেড়ে 800 জনে। সম্প্রতি গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর ফলে গত বছরের 7 অক্টোবর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর নিহতর সংখ্যা বেড়ে 800 জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গাজায় উত্তরে জাবালিয়ায় নিহত এই ইসরায়েলি সেনা কর্মকর্তা কফির ব্রিগেডের সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। ইসরায়েলি সেনাবাহিনী আরো জানিয়েছে, হামাসের সঙ্গে সংঘর্ষে আরো এক ইসরায়েলি কর্মকর্তা আহত হয়েছেন। তিনি রেজিমেন্ট 90 এর কমান্ডার এবং একজন কর্নেল ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিওর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর
800 জন সেনা ও কর্মকর্তা নিহত হয়েছেন, যাদের অধিকাংশই গাজা উপত্যকায় নিহত হয়েছেন। অন্যদিকে একই সময়ে ইসরায়েলি বাহিনীর অভিযান ও আগ্রাসনে প্রায় 44,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন 1,04,092 জন। এই গণহত্যা গাজার জনসংখ্যার উপর এক গভীর মানবিক সংকট তৈরি করেছে। গাজায় দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে এমন হত্যাযজ্ঞ চালানোর পরেও ইসরায়েল এখনো তার দুটি লক্ষ্য অর্জন করতে পারেনি, তা হলো ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করা। এদিকে পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে 12 জন সেনা নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের বন্দুকযুদ্ধের ঘটনায় মোট 17 জন নিহত হয়েছে। প্রদেশটির বাক ময়দান মার্কাজ এলাকায় একটি সামরিক ক্যাম্পে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার বান্ন জেলার জানিখেল এলাকার মালিখেল তল্লাশি চৌকিতে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী নিহত হয়। যদিও প্রাথমিক প্রতিবেদনে জানানো হয় এই হামলায় 11 জন নিহত হয়েছে এবং আরো 2 জন গুরুতরভাবে আহত হয়েছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ নিহতের সংখ্যার বিষয়টি নিশ্চিত না করলেও একাধিক সরকারি কর্মকর্তা বলেছেন, নিরা উপত্যকায় প্রচন্ড বন্দুকযুদ্ধে 12 জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 3 জন। খবর ডন নিউজের। মালিখেল এলাকায় বিস্ফোরণের পরপরই বন্দুক হামলা চালায় জঙ্গিরা। নিরাপত্তা কর্মীদের সঙ্গে এ সময় খণ্ডযুদ্ধে হতাহতের ঘটনা ঘটে। পরে আরো সৈন্য পাঠানো হলে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। এবার ইউক্রেনকে ভূমি মাইন দিতে সম্মত বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ড বা ভূমি মাইন দিতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেছেন, এসব ভূমি মাইন শিগগিরই সরবরাহ করা হবে। ওয়াশিংটনের প্রত্যাশা, এসব মাইন ইউক্রেন ভূখণ্ডে ব্যবহার করা হবে। এমন এক সময়ে এ খবর আসলো যখন গত রোববার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছেন বলে একটি খবর মাধ্যমে এসেছে। এ পরিস্থিতি গত রাতে ইউক্রেন ও রাশিয়া উভয়ে জানিয়েছে তাদের নিজ নিজ দেশের ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা হয়েছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে তারা সাময়িকভাবে দূতাবাস বন্ধ রাখবে, কারণ তারা 20 নভেম্বর একটি সম্ভাব্য বিমান হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। এদিকে কোণঠাসা ইউক্রেন, যে কোনো মুহূর্তে রাশিয়ার বড় হামলা। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বা আইএসডব্লিউ এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে 2023 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত 6 গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণে নিয়েছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় দেশটির লজিস্টিক বা রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে। রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে। বিশ্লেষকরা কিয়েভের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন। তারা এ পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন, এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে। আর এসব ঘটনা এমন এক সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদের দায়িত্ব নেবার দিকে এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আবার ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এবার রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে নিজেদের দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার বিমান হামলা হতে পারে বলে তথ্য পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় ইউক্রেনে হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে আজ এমন পদক্ষেপ নিল ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের সহস্রতম দিনে এই হামলা চালানো হয়। এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি
আগেই দিয়ে রেখেছে দেশটি। তাই গতকালের এই হামলার পর ইউক্রেন যুদ্ধ আরো সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, বুধবার বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট করে তথ্য পেয়েছে তারা। এজন্য দ্রুত দূতাবাসের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আরো বলেছে, সতর্কতা হিসেবে দূতাবাস সাময়িক বন্ধ থাকবে। দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিতে মার্কিন নাগরিকদের পরামর্শ দিয়েছে দূতাবাস। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে দাবি রিপোর্টে। ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন পার হলেও বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। এমনকি যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুদ্ধ বন্ধ হবে এমন আশা দেখা গিয়েছিল, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণের 2 মাস আগে প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দেওয়ার পর সেই আশাও ফিকে হয়ে গেছে। এবার প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে মনুষ্যবিহীন মাইন সরবরাহ করার অনুমতি দিয়েছেন। এর ফলে পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার শঙ্কা। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে সংঘাতে আরো অনেক দেশের জড়িয়ে পড়ার আশ্চর্যের নয়। আর সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে তেমন হতাহতের ঘটনা না ঘটলেও এ হামলা উত্তেজনা ছড়িয়েছে, কারণ এর আগে মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলার ঘটনা ঘটেনি। বরং ইউক্রেনের বারবার অনুরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব সেই অনুমতি দেয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতার শেষ সময়ে এসে সেই অনুমতি দিয়ে যুদ্ধের উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।